নিউজ ভিউজ নিবেদন করছেন 3 স্টেপস এভিয়েশন একাডেমি। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন এবং সেই প্রতিবেদনকে কেন্দ্র করে গোটা দেশের রাজনীতি যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ যে অভিযোগ বা যে প্রতিবেদনে যে বিষয়টি তুলে ধরা হয়েছিল, যে ফেসবুক এবং ফেসবুকে ভারতীয় শাখার সঙ্গে বর্তমান কেন্দ্রীয় শাসক দল বিজেপির যে যোগসাজশ এবং সেই যোগসাজশকে কাজে লাগিয়েই নাকি একাধিক যে হেড স্পিচ বা উস্কানিমূলক মন্তব্য একটি সম্প্রদায়ের বিরুদ্ধে, যেটি কিনা এদেশে যিনি ফেসবুক মোটামুটি দেখে থাকেন কর্তা বলা হচ্ছে আঁখি দাসকে, তিনি সেই যে ফেসবুকের যে রুল রয়েছে যে হেড স্পিচ যদি এরকম কিছু থাকে সেগুলো ডিলিট করে দেওয়ার, তিনি কোথাও গিয়ে সেই বিষয়গুলোকে ডিলিট করতে দেননি এবং কোথাও গিয়ে ফেসবুককে ব্যবহার করেছে বর্তমান কেন্দ্রের শাসক দল, এমনই এই অভিযোগ। এবং এরপরে আমরা দেখেছি একাধিক কংগ্রেস নেতা তারা এই অভিযোগ জানিয়েছেন, রাহুল গান্ধী তিনি অভিযোগ জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে তথ্য প্রযুক্তি বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির যিনি চেয়ারম্যান শশী থারুর, তিনি ইতিমধ্যেই ফেসবুককে তলব করেছেন, ফেসবুক কর্তাদেরকে তলব করেছেন, যা নিয়ে বিজেপির অভিযোগ যে কোথাও গিয়ে স্বাধিকার ভঙ্গ করেছেন শশী থারুর। কারণ তিনি এই ফেসবুককে তলব করার আগে টুইটে গোটা বিষয়টি জানিয়েছিলেন এবং যে তলব করবেন তিনি এই বিষয়টিও তিনি টুইট করে জানান। ফলত এই বিষয়টি যেখানে এই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ভেতরে বৈঠক হওয়ার কথা, তারপরে বিষয়টি ডাকা হবে কি না হবে সিদ্ধান্ত হওয়ার কথা, তার আগেই শশী থারুর তিনি টুইটে জানান বলে যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের। এই নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব, যার শিরোনাম আমরা রেখেছি সোশ্যাল আঁতাত, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে অতি অবশ্যই। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। অভিষেক, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়। ভাস্কর দা, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। অতিথিদের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে প্রথমেই একটি প্রতিবেদন দেখাবো ঠিক কি অভিযোগ উঠছে বিজেপি এবং ফেসবুকের এই যে আঁতাত বলা হচ্ছে সেই অভিযোগটি, এবং শশী থারুরের যে পদক্ষেপ, তৃণমূল কংগ্রেসই বা একে কিভাবে দেখছে। কারণ আমরা দেখেছি মহুয়া মৈত্র তিনিও টুইট করেন এই বিষয়টি নিয়ে। দেখাবো একটি প্রতিবেদন আপনাকে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রাজনৈতিক বাকযুদ্ধ নতুন কোনো বিষয় নয়। এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়েছে, কেন্দ্র সরকারের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি উস্কানিমূলক প্রচার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এই কাজে বিজেপির সহায়ক হিসেবে সরাসরি ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে। সেই তথ্যের সাপেক্ষে এবার ফেসবুকের প্রতিনিধিকে তলব করে প্রশ্নের মুখে পড়লেন পার্লামেন্টারি তথ্য প্রযুক্তি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শশী থারুর। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ, কোনো নিয়মকানুন না মেনেই সংসদীয় কাঠামোর রীতিনীতির সীমা ছাড়িয়ে নোটিশ পাঠিয়েছেন শশী থারুর। এই ব্যাপারে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে নোটিশ দিয়েছেন দুবে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার, নতুবা তা পাঠানো হতে পারে প্রিভিলেজ কমিটিতে। বাণিজ্যিক কারণে ফেসবুক কর্তৃপক্ষ ভারতে বিশেষ ক্ষেত্রে হেড স্পিচ রুলস নিয়ম লাগু করেনি। এই বিষয়ে নজরদারি করার জন্য বিশেষ টিম রয়েছে। সেই টিম কিছু পোস্টের বিষয়ে আপত্তি তুললেও ভারতে ফেসবুকের দায়িত্বে থাকা আঁখি দাস সেই পোস্টগুলি মুছে ফেলার অনুমতি দিচ্ছেন না। এই কারণে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ উঠেছে সরাসরি। বিষয়টি নিয়ে আগেই মুখ খুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সরাসরি অভিযোগ করেছেন ফেসবুক কোনো প্রোটোকল মানছে না ভারতে। Questions are very clear. Did Mark Zuckerberg and the senior management of Facebook know about this? Since they work with government and authorities all over the globe to bring down fake content and to bring down hate posts, what were they doing in India specifically about this issue? And do they condone the activities of Facebook, India's public affairs head, in not acting upon this very serious red flag as far back as in 2018? The second thing is this: ex-employees of Facebook have reached out to us informally and informed us that in fact these were raised in Q&A sessions within Facebook internally as far back as 2018, but nothing much was done about this. So why does Facebook follow two different standards within the US and outside when it comes to situations like this?
do Facebook shareholders condone the company's behavior, which is violating both US law, Indian law, and completely goes against every standard operating protocol that the company follows in the US when it comes to India? সাম্প্রতিককালে এই কারণে ভারতের রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে বলে অভিযোগ করেন। এদিকে ভারতের ফেসবুক লিডারশিপ টিম কিভাবে কাজ চালায় তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে ফেসবুক সিইওকে চিঠি লিখেছে কংগ্রেস। জুকারবার্গকে চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। ঘটনার জেরে এবার রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়তে চলেছে ফেসবুক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। শুধুমাত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালেই নয়, ফেসবুকের অন্দরও অর্থাৎ ভারতে যারা কর্মচারী রয়েছেন এমন বেশ কয়েকজন কর্মচারী এই অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন, এমনও কিন্তু জানা যাচ্ছে। আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ভাস্কর দা, আপনার কাছেই আসবে শুরুতে। এই যে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা বা তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, কোথাও গিয়ে আতাতের অভিযোগ উঠছে, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? এই ঘটনাটার বলার আগে একটা প্রেক্ষিত নিয়ে আলোচনা করতে হবে। আজকে আপনারা খুব ভালো নাম দিয়েছেন যে সোশ্যাল আতাত, খুব ভালো একটা জিজ্ঞাসাও রয়েছে আতাত কি আতাত নয়, এটা একটা সংশয় থাকছে। কিন্তু আপনি দেখুন, এখন মানুষের কাছে পৌঁছতে চান রাজনৈতিক নেতারা, তারা মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। আজকে আমরা দেখছি যে কোনো প্যাম্পলেট বা কোনো কাগজ বা কোনো কিছু বক্তৃতা দেওয়া বা কোনো জায়গায় সভা করা, তার থেকে বেশি উপযোগী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে তার বক্তব্য, তার বিরোধী দলের প্রতি কুৎসা সব কিছু পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার বহুল প্রচার শুরু হয়েছে। আগে আমি দেখতাম যে আমাদের মনে করুন কোনো এলাকাতে একটা মিটিং হবে বিকেল 5টার সময়, অনেকেই তাড়াতাড়ি বাড়ি আসতেন মিটিংয়ে কে কী বলবে শোনার জন্য, মাইক টাইক দেওয়া হতো চারিদিকে। এখন মানুষের সময় নেই, তো এখন এই বক্তব্যগুলো সে তার মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়াতে দেখে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তো করোনার কারণে সেটাও সম্ভব নয়। হ্যাঁ, এটা তো কিছু কিছু জায়গাতে এই ঘটনাও দেখা যাচ্ছে, করোনাতে তো নিয়ম ভেঙে আরো বেড়েছে, কিন্তু তার আগে থেকেই এইটা আর কি, মানে দেখা আমি একটা চাষা মাঠে চাষ করছে বা একজন শ্রমিক কারখানায় কাজ করছে, সেও অবসর সময় মোবাইলটা দেখছে, মোবাইলটা দেখে বিভিন্ন জায়গায় তার দলের কথা বা তার দলের বিরোধী দলের কথা সব কিছু কিন্তু ওইখানে দেখেই কিন্তু তার একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে মনের মধ্যে। এই যে ডিজিটাল মিডিয়া, ভার্চুয়াল রিলেশনশিপ ইন পলিটিক্স, ভার্চুয়াল রিলেশনশিপ এই পলিটিক্সটা, এটা কিন্তু ভারতবর্ষে খুব বেশি নতুন নয়। কেন বলছি এটা নতুন নয়? এবং তাতে একটা অসুবিধা হয়েছে, মানুষ যা দেখছে সোশ্যাল মিডিয়ায় সবটাই বিশ্বাস করছে। অনেক মানুষ যে বলছে তার মানে এটা দেখাচ্ছে, এর মানে বলছে, তার মানে নিশ্চয়ই সেটা। এর মধ্যে আমরা জানতে পারলাম অনেক ফেক নিউজ, অনেক ফেক কথাবার্তা, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে আপনার ছড়িয়ে পড়ছে। আমাদের ইনফরমেশন টেকনোলজি কোনো ক্ষেত্রে ইচ্ছাকৃত স্প্রেড করা হচ্ছে সেই এক্স্যাক্টলি, মানে যদি 10,000 লোক দেখে তার মধ্যে হয়তো যদি 1,000 লোকও বিশ্বাস করে, তাহলে তাদের মানে তাদের যে উদ্দেশ্যটা সফল হচ্ছে। এখন কি হচ্ছে, এইভাবে দেখা যাচ্ছে যে তাহলে আমাদের মানুষের কাছে পৌঁছতে গেলে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা ইউজ করার ক্ষেত্রে যারা নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রককে যদি আমরা কিছুভাবে প্রভাবিত করতে পারি। নিয়ন্ত্রক মানে আপনি ফেসবুকের কথা বলছেন, ফেসবুক ছাড়া আরও অনেক মিডিয়া আছে, কিন্তু ফেসবুক যেহেতু বহুল প্রচারিত, সেখানে প্রাথমিক একটা বিষয় বুঝতে পেরেছি। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক শুধুমাত্র যে একজন কংগ্রেসের কর্মী বা নেতা এমন নয়, অভিষেকের এই ধরনের প্রযুক্তি নিয়ে ব্যক্তিগতভাবে কাজ কারবারও আছে। অভিষেকের কাছেই আসবো। অভিষেক, এই যে অভিযোগ উঠছে সোশ্যাল আঁতাত বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা, এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে আপনারা বহুবারই তুলেছেন, এবং এই ক্ষেত্রে একেবারে আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা তারা এই অভিযোগ যখন সামনে নিয়ে এসছে, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যখন আমরা এই সামাজিক পরামাধ্যম বা সোশ্যাল মিডিয়া নিয়ে যখন আলোচনা করি, তখন আপনার মাথায় যে মাধ্যমগুলো মাথায় আসে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, এই চারটের ভেতর প্রথম 3টে কোম্পানির মালিকানা হচ্ছে ফেসবুকের কাছে। অর্থাৎ যদি ব্যবসার খাতিরে যেটাকে মনোপলি বলে, সেই মনোপলি ফেসবুকের কাছে আছে, 1। 2, যেটা খুব গুরুত্বপূর্ণ, গত বছর সাধারণ নির্বাচনের সময় নির্বাচন কমিশন বলেছিল কম বেশি 87 কোটি ভারতীয়, মানে 18 বছরের ওপর আমার ভোটার রয়েছে। তার সঙ্গে পাশাপাশি আপনি ফেসবুক ব্যবহার এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অফিসিয়াল স্টেটমেন্ট 2018-19-এর আমি আপনাকে একটা সংখ্যা দিই। 37 কোটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে,
57 থেকে 59 কোটির মতো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এর ভেতর গ্রুপ নেই, এগুলো আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বলছি। তার মানে সিংহভাগ ভোটার আপনি কিন্তু ফেসবুকের আওতায় রয়েছেন। যে কথাটা আমার আরেকজন প্যানেলিস্ট বন্ধু বললেন যে আপনি খুব তাড়াতাড়ি অনেকগুলো মানুষের কাছে পৌঁছে যেতে পারছেন, ঠিক এটা আপনার উদ্দেশ্য। বিধেয়টা কি? ঠিক এই উদ্দেশ্য এবং বিধেয় তো একসঙ্গে আসে। বিধেয়টা কি? বিধেয়টা হচ্ছে কি, আমি কেন চেয়েছিলাম, সোশ্যাল মিডিয়া কেন এসেছিল, আমি আপনার সঙ্গে শারীরিকভাবে বা আমি আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখতে পারছি না, এটার প্রয়োজন। সমস্যাটা হয়ে গেল এখানে, মার্ক জুকারবার্গ 16 বছরের একটা সংস্থাকে বিশ্বের ধনীতম সংস্থাগুলোর একটা করে ফেললেন। কিভাবে করলেন? অর্থের বিনিময়ে আপনি একটা মতবাদকে, সেই মতবাদটা বাণিজ্যিক মতবাদ হতে পারে, রাজনৈতিক মতবাদ হতে পারে, ধর্মীয় মতবাদ হতে পারে, আপনি সেটা মানুষের মনে ছড়িয়ে দিচ্ছেন। একটা খুব ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স দিই আপনাকে, আপনি শুনলে চমকে যাবেন। 2017-18 সালে একটা ডেটা বেরিয়েছিল, সেই ডেটাতে বলা হয়েছিল যে 2014 সাধারণ নির্বাচনে, ভারতের সাধারণ নির্বাচন, ফেসবুক কন্ট্রোল করেছিল 67%। এর মানেটা কি? অর্থাৎ 100 জন ভোটারের 67 জন ভোটারকে কন্ট্রোল করেছিল ফেসবুক। এবং পরঞ্জয় গুহ ঠাকুরতা তখন একটা বই লেখেন, রিয়েল ফেস অফ ফেসবুক। সেই রিয়েল ফেস অফ ফেসবুক পড়লে আপনার মনে হবে যে উনি যে কথাটা বললেন এটা কিন্তু খুব একটা নতুন নয়, নতুন নয় তো বটেই, কিন্তু তার যে এই দাঁতনখ বার করা, অর্থের বিনিময়ে আপনার মতামত, আপনাকে প্রভাব বিস্তার করা আর কি, বিজ্ঞাপন, এটাকে অন্য কোনো রকম, যে বিজ্ঞাপনটা আপনি এক্স ব্র্যান্ডের সাবান কিনবেন না ওয়াই ব্র্যান্ডের সাবান কিনবেন, সেটা যেমন আপনি বিজ্ঞাপনের মাধ্যমে একটা খুব ঝাঁ চকচকে, এই বেশি ফেনা হচ্ছে আপনি ফর্সা হয়ে যাচ্ছেন, একটা রাজনৈতিক মতবাদকে খুব মানে ব্যবসায়িক স্বার্থে কোট আনকোট। এবং এক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি জানেন এখন জিওতে ফেসবুকের 10% স্টেক আছে। এইবার সেই জিও হচ্ছে যাদের প্রত্যেকটা হাতে, আপনাদের প্রত্যেকের কাছে হয়তো একটা করে অল্টারনেট নাম্বার হচ্ছে জিওর। আপনার মনে আছে হয়তো মুকেশ আম্বানি ফ্রিতে আমাদেরকে সবাইকে সিম দিয়েছে, জিও সিম দিয়েছে। আপনি যখন এই ঘটনাগুলোকে ব্যাকট্র্যাক করবেন, আপনি বুঝতে পারবেন ঠিক বড় প্রেক্ষিতটা কি। উনি যে প্রেক্ষিতের কথা বলবেন, এই প্রেক্ষিতটা হচ্ছে সেই প্রেক্ষিত, আমি ষড়যন্ত্র বললেও হয়তো অত্যুক্তি হবে না, এটাই সমস্যা। এই জায়গাতে দাঁড়িয়ে এই ভাস্করদা, কোথাও গিয়ে কি যে বর্তমান কেন্দ্রীয় শাসক দল রয়েছে বিজেপি, তাদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে এবং যে প্রেক্ষিতটা, সেই প্রেক্ষিতটা কি অনেকদিন আগে থেকেই তৈরি হয়ে গেছিল, যেমনটা অভিষেক বলছে, এর সুবিধে যদি কেন্দ্রীয় শাসক দল বিজেপি নিতে পারে, তাহলে বাকি রাজনৈতিক দলগুলি এর সুবিধে নিতে পারছে না কেন? না, দেখুন, এই সুযোগ নেওয়ার আগে বলবার এথিক্স বলে একটা কথা আছে। দেখুন, সংবাদপত্রে আপনি যা কিছু ছাপাতে পারেন না, আপনাকে একটা সূত্র দিতে হয়, তার একটা তথ্য দিতে হয়, তার একটা দায়বদ্ধতা থাকছে। আমি একটা সংবাদপত্রে আমি কোনো কিছু খবর হলে সেই খবরটাকে দেওয়ার ক্ষেত্রে তার এডিটোরিয়াল বোর্ড আছে, তারা একটা স্ক্যান করে যে সত্যি না মিথ্যে। কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে, আমি একটা মিথ্যে খবর আমি ফেসবুক পেজে আপলোড করে দিলাম, তাহলে কর্তৃপক্ষের দায়িত্ব থাকছে যে সেটাতে কোনো রকম গোলমাল যাতে না হয়, সেটা সত্যি হয়, সেটা যাতে কোনো ঘৃণাসূচক ব্যবহার না করা হয়, কারো ধর্মে আঘাত করা না হয়। এই এথিক্সটাকে যদি কোনো রাজনৈতিক দল, এথিক্স তো আমরা যে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি তাদেরও রয়েছে, তাদেরও তো এই ধরনের হেড স্পিচ যদি হয়, হেড স্পিচটা কিন্তু ওদের ছড়ানো হয়, এটা ছড়ানোর ক্ষেত্রে আপনি দেখবেন ফেসবুকে কিছু পলিসি আছে, সেই পলিসিগুলোতে আপনি যা কিছু দিলেন আপলোড করার আগে ওরা একটা ভেরিফিকেশন করে, ভেরিফিকেশনের পরে তারপরে সেটা আপলোড করে। এখানে খুব মানে চিন্তার বিষয়, যদি এই ব্যাপারটাকে তাহলে মানুষের একটা আস্থা থাকবে তো, যেটা সোশ্যাল মিডিয়াতে একটা কিছু দিচ্ছি সেটা যদি একটা গোলমাল বাঁধিয়ে দেয়, সেটা যদি মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ভুল পথে চালিত করে, মানে এইটার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার এবং আমাদের যে মানে আইন ব্যবস্থায়, সেই ব্যবস্থায় ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে অনেক অ্যামেন্ডমেন্ট এসছে, অনেক কিছু হয়েছে। আপনার এই স্বাধীনতাটাকে আমি যেটা খুব গুরুত্ব দিয়ে বলি, ব্যক্তি স্বাধীনতা কিন্তু এখানে হস্তক্ষেপ না করেও কিন্তু কারুর প্রতি মিথ্যে এবং ঘৃণাসূচক ব্যবস্থা বা ব্যবহার করে বা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে করে যদি কেউ সুবিধা দিতে চায়, এটা দুর্ভাগ্যজনক, অত্যন্ত নিন্দনীয় এবং কঠোর হস্তে এটাকে প্রতিহত করা দরকার। তার না হলে মানুষ সোশ্যাল মিডিয়ায় যে ভালো দিকগুলো আছে সেখানে মানুষ কিন্তু আগামী দিনে বিশ্বাসযোগ্যতা হারাবে সোশ্যাল মিডিয়ার। উনি ঠিকই বলেছেন, অভিষেক ঠিকই বলেছেন যে আজকে ব্যবসা দেখার জন্য আপনি যদি মনে করেন যে একটা ব্যবসা
আমার কি অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ মডেল বলে একটা ব্যাপার থাকে, আমরা যারা ফাইন্যান্সে ম্যানেজমেন্ট করেছি, রেভিনিউ মডেলটা কি? ফেসবুকের রেভিনিউ মডেল হচ্ছে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন মানে কতজন মানুষ দেখছেন, কতজন মানুষের কাছে এই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য আপনি দেখবেন রিলায়েন্সের জিও কেন করেছে। ফেসবুকের কর্তা মার্ক জুকারবার্গের কথাই বলি, তার তো কোনো এক্ষেত্রে কোনো আমি অন্তত ভুল দেখছি না এই জায়গাতেই, কারণ তার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা বাধা আছে। এক একটি দেশে এক একজন সেটা মানছেন না, ভারতবর্ষে সেটা মানবেন কি মানছেন না সেটা তো ভারতের আইন ব্যবস্থা যারা এই সংস্থাটিকে চালাচ্ছে এবং যে অভিযোগ উঠছে আঁখি দাসের বিরুদ্ধে, এখানে তো তাদের দায়বদ্ধতা অনেক বেশি। আমি মানে তোমার এই প্রশ্নের দুটো ভাগ আছে, একটা হচ্ছে কর্পোরেট পলিসি, মানে তুমি একটা সংস্থার কর্মী, সেই সংস্থার একটা ডিসিপ্লিনারি অ্যাকশন আছে, সেই ডিসিপ্লিনারি অ্যাকশনটা তোমার বিরুদ্ধে নেওয়া হবে কি হবে না, খুব দামি প্রশ্ন করেছো। আরেকটা হচ্ছে যে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের স্বাধিকারটা কোথাও কম্প্রোমাইজ হচ্ছে কিনা, খুব দামি প্রশ্ন। এবার এখানে খুব ইন্টারেস্টিং তোমার একটা স্ট্যাটিস্টিক্স দিই। পৃথিবীর ধনীতম রাজনৈতিক দলটার নাম কি বলো তো? ভারতীয় জনতা পার্টি। পৃথিবীর ধনীতম প্রথম 3টে সংস্থার ভেতর অ্যামাজন 1 নম্বরে আছে, তারপরেই খুব কাছাকাছি জায়গায়। এবং ভারতের ক্ষেত্রে ফেসবুকের ইয়ার অন ইয়ার প্রফিট হচ্ছে 26% রিসেশনের বাজারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। গত 7 বছর ধরে কিন্তু আমাদের ভারতবর্ষ মোটামুটি রিসেশনের দিকে চলছে, চাকরি যাচ্ছে মানুষের ফেসবুকে। এবং এটা আমার বক্তব্য নয়, অর্থাৎ পয়সা বলতা হ্যায়, কিন্তু সেটা বক্তব্য না। তুমি যেটা প্রশ্নটা করেছো সেটা হচ্ছে এথিক্স এবং সার্বভৌমত্ব এবং আইন। 18ই সেপ্টেম্বর 2016 অমিত শাহ তখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হননি। সেই সময় দাঁড়িয়ে উত্তরপ্রদেশে ওনার এই, এবং অমিত মালব্য উপস্থিত ছিলেন, এবং সেটা তুমি ইউটিউবে গেলে দেখতে পারবেন। তুমি ওখানে কোট আনকোট ভারতীয় জনতা পার্টির সেই সময়ের অধ্যক্ষ বলছেন, আপনাদের প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আছে, যে স্মার্টফোন দিয়ে আপনারা 30 সেকেন্ডের ভেতর সত্যি মিথ্যে যাই হোক ভাইরাল করতে পারেন। আমি একটা শব্দও বানিয়ে বলছি না, কোট আনকোট সত্যি মিথ্যে। এবং সেই সময় ইউপি ইলেকশন আসছে সামনে, এবং 35 লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এইটা যদি কোনো একটা রাজনৈতিক দলের অঘোষিত বক্তব্য হয়, তাহলে বুঝতে হবে যে এটা গোয়েবলসীয় নীতির একটা রাজনৈতিক ডিজিটাল সংস্করণ, যেখানে মিথ্যেটা আপনাকে খুব ভালো রকমভাবে জারিত করে দেওয়া হচ্ছে। এইবার এখানে আমি যে কথাটা উনি বলছেন আইটি অ্যাক্ট খুব ইন্টারেস্টিং জিনিস। আইটি অ্যাক্ট কি বলছে বলো তো? 24শে ডিসেম্বর 2018 রাজনাথ সিং বললেন আইটি অ্যাক্ট 2000 সঙ্গে আমরা অ্যামেন্ডমেন্ট করব। সেখানে বলা হলো যে ব্যক্তি পরিসরে তোমার যে এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে সেটা সুরক্ষার খাতিরে আমি সরিয়ে দেবো। অর্থাৎ তোমার ব্যক্তিগত পরিসরটাকে আমি সরিয়ে নিলাম। অথচ আমি যখন ফেসবুক পেজ থেকে বলছি তখন সেটার ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকছে না। ফেসবুক পেজ থেকে যখন আমি বক্তব্য দিচ্ছি, সেখানে দাঁড়িয়ে আমার যদি 1 লক্ষ ফলোয়ার থাকে, 10 লক্ষ ফলোয়ার থাকে, তাদের যদি আবার 5000 করে বন্ধু থাকে, আমি কিন্তু সেখানে যা খুশি তাই বলতে পারি, এবং সেখানে আইটি অ্যাক্ট এনেবল হবে না। এইখানে দাঁড়িয়ে আমার একটা একটু অন্য প্রেক্ষিতটা কথা বলি। ইংরেজিতে একটা টার্ম আছে ডিস্টোপিয়া, ইউটোপিয়ার উল্টো। ইউটোপিয়ার উল্টো ডিস্টোপিয়াতে কি বলে জানো তো? জর্জ অরওয়েল 1949 সালে 1984 বলে একটা সাহিত্য লিখছেন, সেখানে বলছেন আমাদের বড় জ্যাঠারা আমাদের সব দিকে দেখছেন এবং তাদের একটা মন্ত্রক আছে। সেই মন্ত্রকটা কি জানো? থট মিনিস্ট্রি, যেখানে চিন্তাটাকে কন্ট্রোল করা হয়। এবং আজকে এখানে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ 2020 সালে সেটা বাস্তব, যেখানে প্রত্যেক মুহূর্তে ওদের একটা কি জানো তো 2 মিনিটস হেড ওদের একটা ছিল। আমরা 2 মিনিট কেন, এখন 22 কোটি মিনিট আমরা হেড করছি। আবারও আসবো, ভাস্করদার কাছেও আসবো। সময় গেছে, ছোট্ট একটা বিরতি, মানে একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। One of life. Step towards 3 steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation.
Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. এলাম বিরতির পর আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান সোশ্যাল আতাত। একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। আমি ভাস্করদা আপনার কাছে আসবো, যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠছে, পাল্টা বিজেপি অভিযোগ করছেন শশী থারুরের বিরুদ্ধে যে তিনি যে স্বাধিকার ভঙ্গের অভিযোগ, কারণ তিনি এই যে ফেসবুক কর্তাদের ডাকবেন সেটা অনেক আগে টুইটে তিনি জানিয়ে দিয়েছেন। এটা কি আদৌ শশী থারুর করতে পারেন? এটা না করার কোনো কারণ নেই, কিন্তু মানে মূল বিষয়টা হলো যে এই যে অভিযোগটা এসেছে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে ঘৃণা যত ছড়িয়েছে, এবং ইদানিংকালে ফেসবুকের ঘৃণাসূচক বিষয়গুলো নিয়ে অনেক জায়গায় দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে। আমি বলছি তিনি ডাকতে হয়তো পারেন, আমি সেটা বলছি আইন শৃঙ্খলা না ডাকতে পারেন, কিন্তু টুইটে এভাবে জানিয়ে দেওয়াটা, টুইটে জানিয়ে দেওয়াটাতে কোনো রকম বাধা নেই। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, তিনি কি এই কাজটা আদৌ করতে পারেন? না, এটা যে উনি ডাকছেন এটা কিন্তু বেআইনি। যেখানে বলা হচ্ছে যে তিনি মিটিংই করেননি, এই কমিটির বাকি মেম্বারদের সঙ্গে কোনো ধরনের মিটিংই হলো না। বাকি মেম্বারদের সঙ্গে যদি কোনো কারণে মিটিং না করে উনি যদি রিজলিউশন যদি না থাকে, তারপরে সেটা যদি জানিয়ে থাকেন, এটা কোনো জায়গায় বার্ড নয়। দেখুন, আমি আবার এখানে আসছি টুইটারের প্রসঙ্গে। টুইটারে কোনো কিছু বলা কনস্টিটিউশনালি রং নয়। আমাদের মাননীয় রাজ্যপাল দেখবেন সব ব্যাপারে টুইট করছেন, অপমানিত হলেও টুইট করছেন, ইত্যাদি, চা খেতে দেখে যায়নি তার জন্য টুইট করছেন। টুইট করাটা বেআইনি আমি বলতে পারছি না, কিন্তু বলতে পারেন যে কমিটির সিদ্ধান্ত না হওয়ার আগে উনি ডাকবেন, এটাকে উনি জানাতে পারেন কিনা। কমিটির তরফ থেকে কেউ কিন্তু এটাতে কিছু বলেনি যে এটা ডাকাটা বা ওনাদের এটা লেখাটা ভুল হয়েছে, এটা বলেননি। সুতরাং উদ্দেশ্যটা এখানে খুব পরিষ্কার। আজকে তো এটা স্ট্যান্ডিং কমিটি হিসাবে উনি বলতেই পারেন, যখন এরকম একটা গুরুতর অভিযোগ, যেখানে অভিষেক বলছিলেন যে এত সংখ্যক মানুষ যেখানে নির্ভর করে, এত সংখ্যক মানুষকে প্রভাবিত করা যাচ্ছে, সেই সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ভয়ঙ্কর ধরনের অভিযোগ, সেই অভিযোগের জন্য তার বিভাগীয় কর্তাদের ডাকতেই পারেন। এবং আপনাকে আরেকটা কথা বলি, সেটাই বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আছেন যিনি, যদি কোথাও গিয়ে মনে হয় সারা পৃথিবীতে
সমস্যা তৈরি হচ্ছে, একটা আতাত হচ্ছে, এবং এক্ষেত্রে ফেসবুক তার নিজের কর্তব্য পালন করছে না, তাহলে তিনি ডাকতেই পারেন। কিন্তু কোথাও গিয়ে কি শশী থারুরের মতন এমন একজন ব্যক্তি তিনি কোথাও একটু কাছাকাছ করে ফেললেন। আমি এটা শেষ করে নিই, আমার এই জায়গাটাতে আপনি প্রশ্নটা যেটা বললেন, একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সারা পৃথিবী জুড়ে ফেসবুক ব্যবসা করলেও সারা পৃথিবী জুড়ে তাদের বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন আছে। আজ সেই আইনের বলে তাকে ডেকে পাঠিয়েছেন, এটা কিন্তু এরকম না কালকে একটু দেখা করবেন এরকম নয়। সুতরাং মার্ক জুকারবার্গকে বুঝতে হবে তাদের সংস্থার লোকেরা যারা ভারতবর্ষে চাকরি করছে তারাও যে এগুলো মেনে চলছে কিনা, কারণ তার পক্ষে সম্ভব নয় যে কোনটা হেড স্পিচ কোনটা হেড স্পিচ নয়, সেই জন্য এখানে বিভাগীয় লোকেরা রয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই আইন বিরুদ্ধে কিছু করেন। অভিষেকের কাছে যে প্রশ্নটা অভিষেকের কাছে রেখেছিলাম, শশী থারুর তিনি একজন সাংসদ, দায়িত্ববান একজন নাগরিক, এবং নিঃসন্দেহে তার মতন এমন একজন ব্যক্তি এই কাছাকাছটা করবেন। তবে একটা বিষয়, তার বিরুদ্ধে যে অভিযোগ করছেন নিশিকান্ত দুবে, তিনি বলছেন শশী থারুর শক্ত শক্ত ইংরেজি ওয়ার্ড বলতে পারেন মানেই তার এই ফ্রিডম নেই যে তিনি এভাবে টুইটে গোটা বিষয়টি জানিয়ে দেবেন। অভিযোগটা কি মানে পার্লামেন্টারি আইটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে উনি মতামত না নিয়ে টুইট করেছেন নাকি টুইট করেছেন? অভিযোগটা যদি প্রথমটা হয়ে থাকে তাহলে বলে দিই যে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানদের কিছু কিছু স্পেশাল সময়, কি কি স্পেশাল সময়, 1 ইমার্জেন্সি, 2 ন্যাচারাল ক্যালামিটি, এই সময় আপনি এককভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে আমি আপনাকে ইন্টারেস্টিং একটা জিনিস, না ন্যাচারাল ক্যালামিটি তো ন্যাচারাল ইমার্জেন্সি তো মানে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন করোনার সময়, আমি সেদিকে আছি। আমি আপনার ছোট যেহেতু বিষয়টা তো করোনা নিয়ে, আমি এক্সাম্পল দিই না, আপনার সঙ্গে তো আমার সবসময় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এবং এই ক্ষেত্রে সব থেকে বড় প্রণিধানযোগ্য যে নরেন্দ্র মোদীর নিজস্ব বক্তব্য, এই গত 6 মাসে 3টে আইন পাশ হয়েছে কেন্দ্রীয় সরকারের, ন্যাশনাল এডুকেশনাল পলিসি, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট এবং ইআইএ, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। 3টে আইনে কোনোটাতে যেহেতু সংসদ বন্ধ থাকলে তো সংসদীয় স্থায়ী কমিটি সংসদীয় স্থায়ী কমিটি তখনই একটা ডাকতে পারে যখন সংসদ চলে। সংসদ তো বন্ধ রেখেছো তুমি, এবার সংসদ যদি বন্ধ রাখো তাহলে এই আইনগুলো কিভাবে পাশ করলো? অ্যামেন্ডমেন্ট দিয়ে, ঠিক সেই আইন বলে শশী থারুরও ডাকতে পারে না। আইন ভারতবর্ষে 2 জন মানুষের জন্য 2 রকম নয়, অর্থাৎ আইনে সেই প্রণিধানটা যেভাবে ইআইএ, এনইপি, ইসিএ পাশ হয়েছে ঠিক সেই আইন বলে শশী থারুরও ডাকতে পারেন। এবার 2 নম্বর প্রশ্নটা, উনি টুইটে এই কথাটা বলতে পারেন কি পারেন না? আমার সহ প্যানেলিস্ট যে কথাটা বললেন যে অলরেডি টুইট সংস্কৃতি এখন সব জায়গায় এসে গেছে, এবং রাজ্যপাল তো করছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 6 বছর ওনার যে মানে ষষ্ঠ বর্ষপূর্তি ওনার সরকারের, সেখানে উনি পিএমও থেকে যেটা টুইট করেছেন সেখানে কোথাও ভারতের ফ্ল্যাগ নেই, ইন্ডিয়ার এমব্লেম নেই, বিজেপির রয়েছে, সেগুলোও বড় ব্যাপার নয়। প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনার গুরুত্বটা কোথায়? জাস্ট কয়েকদিন আগে তুমি জানো ব্যাঙ্গালোরে একজন বিধায়কের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ভুয়ো খবরে। বদরতলাতে বা আমার বাদুরিয়াতে আমার রায়ট হয়েছে এই ঘটনাতে। আমাদের আগে বুঝতে হবে যে আজকে তোমার যদি একটা ইমার্জেন্সি হয়, তোমার ইমার্জেন্সিটা কি? তোমার জ্বর হয়েছে, তুমি কি আগে প্রোটোকল ফলো করবে? তাও সেই প্রোটোকলটা কেন ফলো করা সম্ভব না? কারণ সংসদ চলছে না। সংসদ চললেই সংসদীয় স্থায়ী কমিটির একমাত্র সভা ডাকা যায়, আমার ভারতবর্ষের সাংবিধানিক আইন বলছে। তারপরেও বাকি আমি তোমাকে ইম্প্যাক্ট দিয়েছি, তারপরে গুরুত্বটা বোঝো। এবং এইখানে দাঁড়িয়ে আমার যেটা সব থেকে আপত্তির জায়গা, তুমি বা আমরা যারা সাধারণ সেই অর্থে প্রগতিশীল সচেতন মানুষ, আমরা সমস্যার থেকে সমস্যার আঙ্গিক নিয়ে বেশি আলোচনা করছি। আমরা কিন্তু একবারও বলছি না যে একটা রাজনৈতিক দল আপনার মতামতটা প্রভাবিত করছে পয়সা। অভিষেক, কোথাও গিয়ে আপনি যে উদাহরণগুলো দিলেন, আমি কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয় বললেন নিঃসন্দেহে, অর্থাৎ আপনি যদি অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার সংসদকে পাশ কাটিয়ে এই ধরনের বিষয়গুলোকে অনুমোদন করেছে, তাহলে একই কাজ শশী থারুরও করতে পারেন। অর্থাৎ তারা যদি ভুল করে থাকেন, আইনের ফাঁক বলে থাকতে পারেন, তাহলে শশী থারুরের আমি সে কথাটা বলিনি। আমি যেটা বলেছি যে সরকারের, দেখো ট্রেজারি বেঞ্চ, সংসদের ট্রেজারি বেঞ্চ, পুরসভায় ট্রেজারি বেঞ্চ, যারা আইনসভার সদস্য, যারা সরকার যারা চালায়, প্রেসিডেন্স করার দায়িত্ব তাদের। ভারতবর্ষের আইন সবার জন্য সমান।
যদি আগেরগুলো ভুল হয়ে থাকে এটাও ভুল, এবং এটা সংবিধানে তোমার একটা প্রণিধান আছে, সেই প্রণিধানটা উনি এক্সারসাইজ করে। না, মিটিং তো উনি ডাকতেই পারেন। আমি বলছি সেই মিটিংটা, আপনি যে উদাহরণগুলো দিলেন যে প্রধানমন্ত্রী কি কি করেছেন, সেটা তিনি 6 বছর পরে আবার বুঝতে হবে যে কিন্তু ইনি মিটিং ডাকতে যাচ্ছেন বা ডাকবেন, তাদেরকে কল করবেন, সেটা তিনি আগেই। আচ্ছা, সংসদীয় কমিটি, সেখানেই তো কোথাও একটা, তোমাকে একটা বুঝতে হবে সংসদীয় কমিটি কিন্তু সংসদ চললে অনুষ্ঠানে একটা প্রসিডিউরিয়াল ম্যাটারের ক্ষেত্রে আপনি প্রশ্ন তুলেছেন, এটা প্রসিডিউরিয়ালি আপনার হয়তো পুরোটা সঠিক নয়। এবারে আমি আপনাকে বলি, দেখুন ব্যাঙ্গালোরের ঘটনা অভিষেক বললেন, ব্যাঙ্গালোরের ঘটনা যেটা বলছেন, আজকে যদি মনে করুন সেই যে ফেসবুকে যেটা উনি শেয়ার করেছিলেন বা লিখেছিলেন, সেটা যদি নিয়ন্ত্রণ করা যেতে পারতো, সেটা যদি নিয়ন্ত্রণ করা যেত ব্যাঙ্গালোরের ঘটনাটাতে, তাহলে হতো মানে এই যে দাঙ্গা হাঙ্গামা, এতগুলো সম্পত্তি নষ্ট হওয়া, মৃত মানুষ মারা যাওয়া, এটা হয়তো সেটা আটকানো যেত। একটা স্ফুলিঙ্গ, মানে এখন একটা ফেসবুকের হেড স্পিচ স্ফুলিঙ্গ মানে তৈরি করে, ঠিকই, এবং মানুষের কাছে চলে যাচ্ছে। কারণ দেখুন আজকে মিশরে ইজিপ্টে দাবানলের মতন ছড়িয়ে যাচ্ছে। ইজিপ্টে আবার এটা গুরুত্ব দেখুন, ইজিপ্টে একটা পুরোপুরি সারা ইজিপ্ট জুড়ে একটা মানুষের স্বাধীনতার জন্য একটা লড়াই শুরু হয়ে গেল ফেসবুক পেজ দিয়ে। আপনি সেটা জানেন, আজ থেকে অনেক বছর আগে কথাই বলছি। সুতরাং এখানে যদি নিয়ন্ত্রণ না হয়, আমাদের এখানে বললাম না যে ছাপার অক্ষর টিভিতে দেখছে বা ইত্যাদি, এগুলো নিয়ন্ত্রণ না করলে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর প্রশ্ন। এটাকে খুব মানে সাংঘাতিকভাবে, মানে এটাকে যেন আইন করে তাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। যদি দেখুন আজকে মনে করুন, এবং এই জায়গায় ব্যাঙ্গালোরের মতন ঘটনা, উনি বললেন বসিরহাটের ঘটনা, আমাদের বাংলায় বিভিন্ন ঘটনা, অনেক ক্ষেত্রে দেখা যায় ফেক নিউজের জন্য দায়ীকে, যিনি আপলোড করছেন তিনি তো অ্যারেস্ট হচ্ছেন পরবর্তীকালে ইত্যাদি ইত্যাদি, কিন্তু যে মাধ্যমের আপলোডটা করলেন সেই মাধ্যমটার একটা দায়িত্ব থাকে না। আবার দেখা যাচ্ছে যে সামান্য কিছু বিষয়ে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কিছু কার্টুন করলেও গ্রেপ্তার হতে হচ্ছে কোনো ব্যক্তিকে। সেই ঘটনাও কিন্তু গোটা দেশ জুড়ে এই ধরনের সম্মুখীন হতে হচ্ছে। সেটা তো স্বাধীনতা, মানে কার্টুন আঁকাটা, এটা কিন্তু দেখুন কার্টুন আঁকা, তাই না? অভিষেকের একদম আমি শেষ করব এই অনুষ্ঠানটা একদম অভিষেকের কাছে, যে দামি একটা প্রশ্ন করেছো, সেটা হচ্ছে শাসকের হয়তো যে শাসকই হোক, শাসকের কোনো মতভেদ হয় না, তাই অম্বিকেশ মহাপাত্র বা প্রিয়াঙ্কা শর্মারাও এই সময় বাস্তব, কিন্তু সেইটা বক্তব্য নয়। বক্তব্যটা উনি যেটা বলতে চাইছিলেন, আমি সেটাকেই অ্যাকচুয়ালি একটু কনক্লুড করতে চাইছি। যেটা তুমি দেখো, ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে ফেসবুকের নিজস্ব একটা পলিসি আছে, সেই পলিসিতে এখানে তুমি নিজে ব্যাহত করছো। কেন ব্যাহত করছো? কারণ তুমি কিছু লোকের ক্ষেত্রে সিলেক্টিভ। তুমি যদি একটা কিছু করো, আমি যদি তোমার ফেসবুকে তোমার বিরুদ্ধে 4বার রিপোর্ট করি, তোমার ফেসবুক পেজ ক্যান্সেল হয়ে যাবে, ফেসবুক পেজ ব্যান হয়ে যাবে। এই লোকগুলো অনন্ত হেগড়ে আছে, টি সিং আছে, এমনকি আমার প্রাক্তন অলিম্পিয়ান ববিতা ফোগাট, সেই করোনার সময় বলছে যে আজকে করোনা হয়েছে সংখ্যালঘুদের সুবাদে। এই কথাগুলোর আমার দেশের সার্বভৌমত্ব এবং সাম্প্রদায়িকতা বিরোধী, ভাবমূর্তি বিরোধী, তুমি সংবিধান বিরোধী কথাবার্তা। একদমই। অভিষেক এবং ভাস্কর দা, আপনাদের দুজনকে অনেক থ্যাংক ইউ জানাবো, ধন্যবাদ জানাবো, কারণ আমাদের আজকে আর সময় নেই, আপনারা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তবে এটা নিঃসন্দেহে আমাদেরও দাবি থাকবে, বা আমরাও চাইবো যে এই ধরনের হেড স্পিচ যেন ফেসবুক বা কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে না পড়ে, সাধারণ মানুষ বা আমাদের দেশের যে সার্বভৌমত্ব, যে অখণ্ডতা রয়েছে, সেটা যেন কোথাও গিয়ে ভেঙে না যায়, সেটা দেখার দায়িত্ব প্রত্যেকের, প্রতিটি রাজনৈতিক দলেরই বোধহয় সেটা দেখার দায়িত্ব রয়েছে। আবারও আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনি দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ ভিউজ নিবেদন করলেন 3 Steps Aviation Academy।